চীনের আগ্রাসন থেকে বাঁচতে পশ্চিম এশিয়ার সমস্ত দেশ এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে। আজকের এই পর্বটি শুনলে আপনাদের গর্বে বুক ভরে উঠবে যে ভারত শুধু নিজেদের প্রতিরক্ষায় মজবুত করছে এমনটা নয়, পশ্চিম এশিয়া বা গোটা এশিয়া মহাদেশের যে সমস্ত দেশ চীনের ভয়ে এই মুহূর্তে ভীত হয়ে রয়েছে, তাদেরও ত্রাণকর্তা হিসাবে ভারতবর্ষ উঠে আসছে। এবং এটা বাস্তবায়ন হয়েছে নরেন্দ্র মোদীর দূরদর্শিতার ফলে। কেন এ কথা বলছি? তার কারণ নরেন্দ্র মোদী 2014-তে ক্ষমতায় আসার সাথে সাথেই যে প্রকল্পের তিনি ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে শুধুমাত্রই সামরিক অস্ত্র বৃদ্ধির জন্য রাশিয়া বা চীনের ওপর আত্মনির্ভরশীল নয়, বরঞ্চ দেশীয় প্রযুক্তিতে সামরিক অস্ত্র তৈরিতে জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর সেই ভিশন যে আজকে ফলতে চলেছে, আজকের পর্বটা শুনলে একদিকে যেমন আপনাদের বুক গর্বে চওড়া হবে, ঠিক তেমনি আপনারা বলবেন যে এই ভারতবর্ষই তো আমরা দেখতে চেয়েছিলাম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আপনাদের একটা খবর দেখাচ্ছি যেখানে লেখা রয়েছে ফিলিপাইন্সের পর ভিয়েতনাম ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। এবং এর আগেও আপনাদের সামনে বলেছিলাম যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে দীর্ঘ একটা যুদ্ধ লেগে রয়েছে তাদের সীমান্ত নিয়ে, আর্মেনিয়া ভারতের অস্ত্র পিনাকা এবং আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা আজারবাইজানের চোখে চোখ রেখে কথা বলে একেবারে নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করতে পেরেছে। এবং সেই কারণে তারা ভারতের উপর কৃতজ্ঞও বটে। অন্যদিকে এর আগেই ফিলিপাইন্স ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তারা কিনেছিল। এবার আপনাদের সামনে যে তথ্যটা দিতে চলেছি সেটা হচ্ছে ভিয়েতনামও ভারতের কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তিবদ্ধ হতে চলেছে। ভারতবাসী হয়ে প্রত্যেকের গর্বে বুক ভরে উঠবে। তাই দয়া করে পর্বটি শেয়ার যেমন করবেন, তেমনি একটা করে লাইক এবং কমেন্ট অবশ্যই আপনাদের কাছ থেকে প্রার্থনা করব। এশিয়ার দেশগুলি থেকে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের জন্য প্রচুর অর্ডার আসছে। ভিয়েতনাম ভারতের সাথে ব্রহ্মস কেনার জন্য ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছে। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী 700 মিলিয়ন বা 700 মিলিয়ন, অর্থাৎ 5,963 কোটি টাকার একটা বিরাট চুক্তি ইতিমধ্যেই তারা করতে চলেছে। এটি ভারত থেকে অস্ত্র রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। এর আগে ফিলিপাইন্স ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে $375 মিলিয়ন অর্থাৎ 3,194 কোটি টাকার চুক্তি করেছিল ভারতের সঙ্গে। এবার সেটাকেও প্রায় দ্বিগুণ ছাপিয়ে গিয়ে $700 মিলিয়ন বা 5,963 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভিয়েতনাম। আর এই তথ্যই প্রমাণ করছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় আধুনিক অস্ত্র কেনার জন্য ভারতের অস্ত্র বাজারের কতটা চাহিদা রয়েছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মেসিনোস্টোনিয়া যৌথভাবে তৈরি করেছে। এটি বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এর গতি 2.5 ম্যাক অর্থাৎ 3,087 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শুরু করে 3.5 ম্যাক 4,321 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছায়। ভাবুন, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা ক্রুজ ক্ষেপণাস্ত্র যার গতিবেগ ঘন্টায় 4,321 কিলোমিটার। প্রাথমিক ব্রহ্মসের পাল্লা ছিল যেখানে 290 কিলোমিটার, সেই রেঞ্জকে ডিআরডিও বাড়িয়ে এখন ব্রহ্মসের পাল্লা এসে দাঁড়িয়েছে 500 কিলোমিটার। এবং এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের বিভিন্ন সংস্করণ রয়েছে। সেগুলো যেমন স্থল থেকে ছোড়া যায়, ঠিক তেমনি আবার সমুদ্রের মধ্য থেকে এগুলো ছোড়া যায়, আবার আকাশপথেও এগুলো আঘাত হানার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ জল, স্থল এবং অন্তরিক্ষ এই তিনটি জায়গা থেকেই এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে কিন্তু নির্ভুল নিশানায় নিক্ষেপ করা যায়। এবং এর সব থেকে বড় ব্যাপার হলো এর কম উচ্চতায় চলাচলের কারণে কোনো রাডার সিস্টেম এটিকে ধরতে পারবে না বা ধরা অত্যন্ত কঠিন। অর্থাৎ শত্রুপক্ষকে নিকেশ করার জন্য এই ব্রহ্মসের জুড়ি মেলা ভার। দেখুন, আপনারা জানেন যে চীন এই মুহূর্তে দক্ষিণ এশিয়া বা গোটা এশিয়ার বিভিন্ন দেশকে ক্রমাগত তাদের লাল চোখ দেখিয়ে আসছে। এমনিতেই তারা সামরিক দিক থেকে অত্যন্ত উন্নত এবং তাদের এই আগ্রাসী মনোভাব সেগুলো এশিয়ার যে সমস্ত ছোট ছোট দেশগুলো রয়েছে
তারা ইতিমধ্যেই চীনের এই আগ্রাসী মনোভাব থেকে ভয় পেতে শুরু করেছে। আর সেখানেই কিন্তু ভারতের বাজারের ওপর তারা আস্থা রাখছে। যেমন ধরুন, ভিয়েতনাম, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলি চীনের আগ্রাসী আঞ্চলিক দাবির বিরুদ্ধে নিজেদের সুরক্ষাকে জোরদার করার চেষ্টা করছে। এই জন্যই তারা বেশি করে ভারতের বাজারের দিকে তাকিয়ে রয়েছে। কেন? তার কারণ ভারতের মাটিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলো যেমনই ধ্বংসলীলা চালাতে সক্ষম, তেমনি উন্নততর প্রযুক্তি মানের হওয়া সত্ত্বেও এর দাম রাশিয়া কিংবা আমেরিকার ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেকটাই কম। সেই কারণেই এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তারা ভারতের এই অস্ত্রের ওপর নির্ভরশীলতা দেখাচ্ছে তাদের ডিফেন্স বাজেটের কথা মাথায় রেখেই। আর এটাই ভারতের গেম চেঞ্জার হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে ফিলিপাইন্সের পর ভিয়েতনামের সাথেও ব্রহ্মসের চুক্তি চূড়ান্ত হতে চলেছে। ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলির সাথেও ব্রহ্মস নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সমস্ত দেশগুলোই ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র ব্রহ্মস কিনে তারা তাদের নিজেদের সীমান্তকে চীনা আগ্রাসনের হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। কাজেই বুঝতে পারছেন ভারতবাসী হিসাবে আজকে কতটা গর্বের দিন, যে কংগ্রেসের আমলে তারা শুধুমাত্রই যুদ্ধ অন্যান্য দেশের থেকে কেনার ওপর জোর দিয়েছিলেন, সেখানে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে একের পর এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতেই যে শুধু উৎপাদন হচ্ছে এমনটা নয়, ভারত যেভাবে যুদ্ধ সামগ্রীর অস্ত্র বাজারজাত করে সেগুলোকে রপ্তানি করে যে পরিমাণ মুনাফা অর্জন করছে, আগামী দিনে এশিয়ার বাইরেও ভারত একেবারে একটা বিশ্বাসযোগ্য দেশ হয়ে উঠতে পারে। এবং সেটাই হবে গোটা বিশ্বের মঞ্চে আমেরিকা বা রাশিয়া এবং চীনকে পাল্লা বা টক্কর দেওয়ার মতো জায়গায় ক্রমশ ভারত পৌঁছে যাচ্ছে। আপনাদের আমি একটা পরিসংখ্যান দিই। ভারতের যুদ্ধ সামগ্রীর প্রতিরক্ষা রপ্তানি দ্রুতই বেড়ে চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন এর পরিমাণ ছিল 4,312 কোটি টাকা, এবং 2023 সালে এটা বেড়ে হয়েছে 88,319 কোটি টাকায় পৌঁছেছে। একবার কল্পনা করে দেখুন যে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছেন 1 বছরের মাথায়, যেখানে রপ্তানির পরিমাণ ছিল 4,312 কোটি টাকা যুদ্ধ সামগ্রী রপ্তানি করে, সেখানে 2023 সালে এটা বেড়ে দাঁড়িয়েছে 88,319 কোটি টাকা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য 2025 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি $5 বিলিয়ন, $5 বিলিয়ন পৌঁছে দেওয়া। অর্থাৎ শুধুমাত্র 2025 সালে ভারত চাইছে যে 42,602 কোটি টাকা ওই 1 বছরে তারা রপ্তানি করবে এই প্রতিরক্ষা খাতে। এবং সেখানেই ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র একদিকে যেমন তুরুপের তাস হয়ে উঠেছে, তেমনি ভারতের হাতে রয়েছে এই রকম অজস্র প্রযুক্তি। তার মধ্যে রয়েছে তেজস যুদ্ধ বিমান, রয়েছে পিনাকা ক্ষেপণাস্ত্র, কিংবা আকাশ প্রতিরোধী সিস্টেম আকাশের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে, যেগুলো শুধুমাত্র পশ্চিম বা দক্ষিণ এশিয়া নয়, এশিয়ার বাইরের দেশগুলো তারা ভারতের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছে যে ভারতের এই অস্ত্রগুলো কিভাবে তারা হাতে পেতে পারে। এর জন্য তারা কোটি কোটি ডলার খরচা করতেও কিন্তু পিছপা নয়। তবে এখানে নরেন্দ্র মোদীর সরকারের ভূমিকাও কিন্তু বিশেষভাবে প্রশংসনীয়। কেন? না, তারা যাকে তাকে এই যুদ্ধাস্ত্র বিক্রি করবে না বলেই নরেন্দ্র মোদীর নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্রই ভারতের মিত্র দেশ তাদেরকেই এই সমস্ত যুদ্ধ সামগ্রী বিক্রির ব্যাপারে সম্মতি দিচ্ছে নয়াদিল্লি। আপনাদের আগের পর্বেই বলেছিলাম যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে যুদ্ধ লেগেছিল, সেখানে প্রায়শই আজারবাইজানের রক্তচক্ষুর মুখে পড়তে হতো আর্মেনিয়াকে। কিন্তু শেষমেশ বছর দুয়েক আগে আর্মেনিয়া ভারতের কাছ থেকে আকাশ এবং পিনাকা ক্ষেপণাস্ত্র কেনার পর খেলা একেবারেই ঘুরে যায়। আজারবাইজানের সঙ্গে চোখে চোখ রেখেই শুধু নয়, আজারবাইজানকে ভারতের ক্ষেপণাস্ত্র দিয়ে যথাযথ জবাবও পর্যন্ত আর্মেনিয়া দিতে পেরেছে। এবং সেই কারণেই খ্রিস্টান দেশ আর্মেনিয়া মুসলিম দেশ আজারবাইজানকে পরাস্ত করার জন্য ভারতের ক্ষেপণাস্ত্রের ওপর যতটা বিশ্বাসযোগ্যতা দেখিয়েছে, এবং সেই যুদ্ধের ফল দেখেই বিশ্বের অন্যান্য দেশ পর্যন্ত ভারতের এই অস্ত্রের ওপর তাদের নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করছে।
তবে যেহেতু আজারবাইজান ভারতের শত্রু দেশগুলির মধ্যে একটি অন্যতম, তার কারণ পাকিস্তান এবং তুরস্কর সঙ্গে আজারবাইজানের মিত্রতা রয়েছে। আজারবাইজান মনে করে যে কাশ্মীর পাকিস্তানের অঙ্গ। এহেন আজারবাইজান ভারতের অস্ত্র পাওয়ার জন্য ঘুরপথে ভারতের এক মিত্র দেশের সাথে চুক্তি করে নয়াদিল্লির কাছে দরবার করেছিল এবং যে কোনো মূল্যে ভারতের অস্ত্র তারা কিনতে চেয়েছিল। কিন্তু নয়াদিল্লি সেই তথ্য জানার পরেই একেবারেই পত্রপাঠ আজারবাইজানকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে, নয়াদিল্লি জানিয়ে দিয়েছে যে ভারতের তৈরি এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো কোনো শত্রু দেশকে কোনোভাবেই সরবরাহ করা হবে না, সে যত কোটি টাকারই প্রলোভন দেখানো হোক না কেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে ভারতবর্ষ। শুধুমাত্র এই আর্থিক প্রলোভনের কথা চিন্তা করে দেশকে বিকিয়ে দেওয়া নয়। যে সমস্ত মিত্র দেশগুলো আগামী দিনে ভারতবর্ষের সঙ্গে মিত্রতা বজায় রেখে চলবে, ভারতবর্ষের স্বার্থ ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক মহলে যারা কোনোদিনই দরবার করে না, ভারত শুধুমাত্রই সেই সমস্ত দেশগুলোকে নিজেদের তৈরি অস্ত্র সরবরাহ করে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসবে। এটাই ভারতের প্রতিশ্রুতি। অর্থাৎ যদি আপনারা খেয়াল করে দেখেন যে এক ঢিলে দুই পাখি, একদিকে যেমন এই বিপুল অস্ত্র ভান্ডার বিক্রি করার পর ভারতের কোষাগারে প্রচুর রাজস্ব আয় হবে কিংবা অর্থনৈতিকভাবে ভারত শক্তিশালী জায়গায় যাবে, ঠিক অন্যদিকে আবার ভারতের মিত্র দেশগুলোকে শক্তিশালী করে ভারতের শত্রু দেশগুলোর বিপক্ষে যুদ্ধ করার মতো শক্তি এবং সামর্থ্য জুগিয়ে ভারত কার্যত নিজেদেরই পাওয়ার বৃদ্ধি করে চলেছে। যাকে বলে এক ঢিলে দুই পাখি। চীনের একতরফা আগ্রাসন নীতিকে রুখতে এছাড়া দ্বিতীয় আর কোনো প্রকল্প বা পরিকল্পনা হতে পারে না। সেই কারণেই ভারত বা নরেন্দ্র মোদীর এই ভিশন এতটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি সত্যি চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা নয়, এমন একটা দিন আসবে যেখানে চীনকেও যদি ছাপিয়ে যেতে হয়, যদি রাশিয়ার সমতুল্য হতে হয়, তাহলে ভারতের তৈরি, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রর ভান্ডার যেমন একদিকে বাড়াতে হবে, এর বিশ্বাসযোগ্যতা অন্যান্য দেশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। তাহলেই আখেরে ভারতের অর্থনীতি যে জায়গায় পৌঁছে যাবে, সেটা আপনারা আজকের দিনে কল্পনাও করতে পারছেন না। আর আপনারা এবার বলুন, এই পর্ব শুনে গর্বে বুক ভরে উঠছে কিনা। একসময় যুদ্ধ সামগ্রী বলতে গোটা পৃথিবী যেখানে বুঝতো শুধুমাত্রই আমেরিকা, রাশিয়া এবং চীন, এই তিনটি দেশ ছাড়া যুদ্ধ সামগ্রী কেনার জন্য চতুর্থ কোনো দেশ ছিল না। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর সুযোগ্যতায় ভারতবর্ষ ক্রমশই চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সমস্ত অস্ত্রের ওপর তারা আস্থা দেখাচ্ছে। তার কারণ অন্যান্য দেশের থেকে ভারতের তৈরি এই অস্ত্র একদিকে যেমন অত্যন্ত কার্যকরী, ঠিক তেমনি এর দামও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। আর অচিরেই এটা যদি ভারত চালিয়ে যেতে পারে, তাহলে ভারতের অর্থনীতির ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন হবে। এমনি এমনি নরেন্দ্র মোদী বলেননি যে আগামী খুব শীঘ্রই আমরা বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হব, এবং এইভাবে চলতে থাকলে আগামী দিনে চীনকেও টক্কর দেওয়া ভারতের জন্য খুব একটা কঠিন হয়ে পড়বে না। কি বলবেন বন্ধুরা, এই গর্বের খবর পাওয়ার পর আপনাদের বুক কি সত্যি সত্যি কিছুটা চওড়া হলো? আপনারা কি এই ধরনের তথ্য আরো বেশি করে আমার কাছ থেকে শুনতে চান? তাহলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো যেমন করবেন, পর্বটিকে শেয়ার করে যদি কিছুটা ভিউ আমার বাড়ে, তাহলে এই ধরনের খবর আপনাদের সামনে নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পাবো। এখনকার মতো এখানেই শেষ করলাম।